বাংলাদেশে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তিদের রাখার জন্য এবার জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর তার দল তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় অফিস ছেড়ে দিতে বলেছে বাড়ির মালিক। বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে নানা ঘটনা প্রবাহ নিয়ে আরও জানবো আমাদের সহকর্মী পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছেন সুজিত দুয়ারি। সুজিত, আপনাকে স্বাগত এবং আপনার কাছ থেকে জানতে চাইব যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর বিজেপি নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মুসলিম বিরোধী বেশ কিছু কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে। সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়া এবং তারপর সিএএ নিয়ে যে কার্যক্রম, এখন আবার নতুন করে হোল্ডিং সেন্টার নির্মাণের পায়তারা, এই বিষয়গুলো কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিন্দু মুসলিম ওইখানের যে সংঘাত, এটাকে কি চাঙ্গা করে দেওয়ার দিকে এগুচ্ছে কিনা জানাবেন। দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে এই যে কাঁটাতার দেওয়ার বিষয়, কিন্তু এটা কিন্তু দেশের সুরক্ষার বিষয়। অর্থাৎ এদেশে যারা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন যারা রয়েছে, যারা এদেশের বাসিন্দা, তারা সমর্থন করছেন। কাঁটাতারের প্রসঙ্গ নিয়ে কোন রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের বিষয় নেই, কারণ এটা দেশের সুরক্ষার বিষয়। আর সেক্ষেত্রে অনুপ্রবেশ রোখার জন্য মুসলিম, হিন্দু সবাই কিন্তু সহযোগিতা করছে এবং রাজ্য সরকারকে সহযোগিতা করছে, এবং রাজ্য সরকারের যে জমি নীতি সেটাও কিন্তু একেবারে সমান্তরালে চলছে। অর্থাৎ জমি অধিগ্রহণের যে নিয়ম নীতি রয়েছে সেটা মেনেই কিন্তু জমি অধিগ্রহণ চলছে, এবং বিএসএফ কে কিন্তু জমি দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। কয়েকটি জায়গায় জমি দেওয়া হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে ধর্মীয় যে সম্প্রীতি, সেটা কিন্তু এখনো পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে। তবে কিছুদিন আগে দেখা গেল কোরবানির ঈদ নিয়ে যে নির্দেশিকা রাজ্য সরকার বলেছে, সেটা কিন্তু একটা পুরনো নির্দেশিকা, তারই একটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। অর্থাৎ দেখানো হয়েছে যে এই নির্দেশিকাটা আগে থেকেই ছিল। সেটার এই তদানীন্তন সরকার, এবার রাজ্য সরকার, সে মমতা ব্যানার্জির সময় সেটা বাস্তবায়ন করেনি। এই যে বর্তমানে পরিবর্তনের সরকার এসে বিজেপি সরকার, তারা বাস্তবায়ন করছে মাত্র। নতুন করে কোনো আইন করে কিছু করার কিন্তু প্রক্রিয়া এখানে নেই। অর্থাৎ নতুন আইন নয়, পুরনো আইনকেই মান্যতা দেওয়া হচ্ছে মাত্র। এবং এই বিষয়টাই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি এখনো পর্যন্ত নষ্ট নেই। তবে চাপা ক্ষোভ রয়েছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। তবুও তারা সেটা মেনে নিয়ে তারা বলছেন যে তারা কোন রকম গরু জবাই করবেন না। তারা ছাগল, উট, দুম্বা এই সমস্ত পশু জবাই করবেন, এবং তারা এগুলোই কিন্তু উৎসর্গ করবেন। সুজিত, আর একটু জানতে চাওয়া যে হোল্ডিং সেন্টার নির্মাণের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে 30 দিন পর্যন্ত রাখা হবে। তাদেরকে কি ওখানেই রেখে দেওয়া হবে নাকি আদালতে তোলা হবে, এবং যদি হয় তাহলে সেই প্রক্রিয়াটা কি, কিভাবে বা কি ধরনের অপরাধে তাদের সাব্যস্ত করা হতে পারে, বা বিচার কি হতে পারে, সাজা কি হতে পারে, একটু যদি বলতেন। দেখুন, আপনাকে জানিয়ে রাখি, যারা বৈধভাবে প্রবেশ করবে, অর্থাৎ ভিসা পাসপোর্ট নিয়ে প্রবেশ করবে, তাদের কিন্তু ভারতে যে বৈধ মেয়াদ থাকবে তাদের ভিসার, সেই মেয়াদ পর্যন্ত চলাচলের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই। অর্থাৎ তারা স্বাধীনভাবে যেমন চলাচল করছিল তেমন ভাবেই করতে পারবে। যারা চিকিৎসাজনিত কারণে বা আত্মীয় বাড়িতে বেড়াতে আসছেন, যাতায়াত করছেন, তাদের কোনো ক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। সমস্যা হচ্ছে যারা অবৈধভাবে প্রবেশ করবে, অর্থাৎ বিনা পাসপোর্টে বা যারা বিনা অনুমতিতে প্রবেশ করবেন, তাদের জন্যই কিন্তু এই হোল্ডিং সেন্টার করা হয়েছে। অর্থাৎ যে হোল্ডিং সেন্টার গুলো থাকছে সেটা ভারত সরকারের তরফে বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, হোল্ডিং সেন্টার গুলো বিভিন্ন ব্লকে ব্লকে করা হবে। অর্থাৎ আমার যদি উত্তর 24 পরগনা জেলা দেখি, সেখানে 33টি ব্লক রয়েছে। তাহলে 33টি জায়গায় কিন্তু হোল্ডিং সেন্টার হবে। সেই হোল্ডিং সেন্টার করবে কি করে, এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব? সেটা কিন্তু সরকার বলছেন যে যে সমস্ত কিষাণ মান্ডি পড়ে রয়েছে, অর্থাৎ কৃষক বাজার বিগত সরকারের আমলে করা হয়েছিল, সেটি পড়ে রয়েছে। সেই জায়গায় কিন্তু নির্দিষ্ট ঘাটক করা রয়েছে, তার মধ্যেই কিন্তু এই হোল্ডিং সেন্টার করা সম্ভব। এবং সে মতোই কিন্তু 23 তারিখ দেখা গেল যে রাইটার্স থেকে নির্দেশিকা জারি করা হলো, এবং সেই নির্দেশিকার বলেই যে সমস্ত হোম পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করে নিতে হবে। এবং কাদেরকে রাখা হবে এখানে? যারা অনুপ্রবেশ করছে এবং যারা অবৈধভাবে এদেশে থাকছে,
তাদেরকেই কিন্তু ওই হোল্ডিং সেন্টারে রাখা হবে, এবং হোল্ডিং সেন্টারে রাখার আগে তাদেরকে চিহ্নিতকরণের পর কিন্তু 24 ঘন্টার মধ্যে আদালতে জানাতে হবে, এবং আদালতের নির্দেশেই তাকে হোল্ডিং সেন্টারে রাখা হবে, এবং 30 দিন পর্যন্ত হোল্ডিং সেন্টারে রাখা হবে, এবং সেখানে তাদের তথ্য যাচাই হবে। সে যদি ভারতীয় হয় সেক্ষেত্রে ভারতীয় তথ্য প্রমাণ দিতে হবে, এবং সে যদি বাংলাদেশি হয় বা মায়ানমার বা অন্য দেশের হয় সেক্ষেত্রে তাদের সেই দেশের প্রমাণপত্র কিন্তু দিতে হবে। কারণ সরকার সেই নথিভুক্ত করে রাখবে, এবং সেই দেশে নির্দিষ্ট দেশে তাকে ফেরত পাঠাতে পারবে, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় পুশব্যাকের যে বিষয়টা রয়েছে সেটাই কিন্তু করা হচ্ছে। এর আগে দেখা গিয়েছিল যে পুশব্যাকের বিষয়টি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে তাদের বিরুদ্ধে 14 ফরেনার অ্যাক্টে মামলা করা হয়। সেই মামলার জেরে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রথম পর্বে তাদের 14 দিনের জেল হেফাজত হয়, পরের পর্বে দেখা যায় আবার জেল হেফাজত হয়। এইভাবে ধীরে ধীরে তাদের জেল হেফাজত হতে হতে প্রায় 2 বছর সময় চলে যায় তাদের পুশব্যাক করতে। এক্ষেত্রে কিন্তু পুশব্যাকের সময়সীমাটা 30 দিনের মধ্যে সম্ভব হবে, যদি কিনা তার সমস্ত ডকুমেন্টস এবং বায়োমেট্রিক যাচাই করা হয়, এবং যাচাই প্রক্রিয়া সফলভাবে হয়। অন্যথায় 30 দিন হয়ে গেলে যদি তার তথ্য যাচাই না হয় সেক্ষেত্রে আবার আদালতের শরণাপন্ন হবেন প্রশাসন, এবং তার যে কি ব্যবস্থা, আবার পুনরায় হোল্ডিং সেন্টারে রাখা হবে কিনা সেই ব্যবস্থা কিন্তু করা হবে। এবং আপনি আরেকটা বিষয় বলছিলেন যে তৃণমূল ভবন ভেঙে ফেলার, মানে সরে যাওয়ার বিষয়। আহ, যে তৃণমূল যে ভবন রয়েছে কলকাতায়, বর্তমানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের 57 নম্বর ওয়ার্ডে মেট্রোপলিটন এলাকায় রয়েছে একটি ভবন, যে ভবনটি কিন্তু 2021 সালে যে পুরনো ভবন ছিল তৃণমূল ভবন হিসেবে যেটা পরিচিত, আমরা যেখানে যেতাম, সেই ভবনটি কিন্তু 21 সালের পরে রক্ষণাবেক্ষণের জন্য ওটাকে নতুন করে মেরামতির জন্য পাশের একটি জায়গায় ভাড়া নেওয়া হয়েছিল মেট্রোপলিটন এলাকায়। সেই ভাড়ার মালিক তিনি সম্প্রতি নোটিশ জারি করেছেন, এবং তৃণমূলকে সরাসরি জানিয়ে দিয়েছেন 2 মাসের মধ্যে তার বাড়ি খালি করে দিতে হবে, অর্থাৎ তার জায়গা থেকে তৃণমূল পার্টি অফিস সরিয়ে নিতে হবে। কি কারণে, সরকারি কোনো চাপ রয়েছে কি? তিনি কিন্তু বলছেন যে সরকারি কোনো চাপ নেই, বিভিন্ন জায়গায় যেহেতু দলীয় কার্যালয়ে থাকাকালীন যে ধরনের হামলা হয়েছে বা কয়েকদিন যে সহিংসতার ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা এড়াতেই এবং সতর্কতামূলক অবলম্বন করতেই তারা কিন্তু এটা করছেন, এবং দলীয় কার্যালয় সরিয়ে নেওয়ার পর তিনি কিন্তু ব্যক্তিগত প্রপার্টিতে অন্য কিছু করবেন, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। সুজিত, আপনি যদিও বলছিলেন যে তৃণমূলকে ওইভাবে যেই বাড়ি থেকে যে বাড়িতে তাদের কার্যক্রম চলতো, কেন্দ্রীয় কার্যালয় ছিল, সেখান থেকে সরে যাবার বিষয়ে মালিক পক্ষ থেকে, যে বাড়ির মালিক তার পক্ষ থেকে আসলে জানানো হয়েছে। এখন প্রশ্ন আসে আসলে বিজেপি সরকার ক্ষমতায় এলো, শুভেন্দু অধিকারীর সরকার আসলো, পাশাপাশি এই তৃণমূল নির্মূলের কি চেষ্টা চালানো হচ্ছে এই তাদের যে কার্যালয় সরানোর ঘোষণার মাধ্যমে? কি মনে হচ্ছে? দেখুন, সরকারের তরফে সরাসরি যে বাড়ির মালিক পক্ষকে চাপ দেওয়া হলো তৃণমূল দলীয় কার্যালয় সরিয়ে নেওয়ার জন্য, সেমনটা কিন্তু নয়। এখনো পর্যন্ত সেই তথ্য কিন্তু বাড়ির মালিক আমাদের জানাননি। তবে তিনি টেনশনে রয়েছেন যে ওই বাড়িতে যদি হামলা হয় বা তার যদি প্রপার্টির উপরে ভাঙচুর করা হয় বা কোনো রকম আন্দোলন এসে পড়ে, কোনো রকম তৃণমূল ভবনের উপর আন্দোলন পড়ে, তাহলে তার প্রপার্টির উপর পড়বে। সুতরাং তিনি সতর্কতামূলক অবলম্বন হিসেবে তিনি 2 মাসের সময়সীমা দিয়েছেন, এবং 2 মাসের মধ্যে ওই দলীয় কার্যালয় সরিয়ে নিতে হবে। এবং এই নির্দেশিকা দেওয়ার পর তৃণমূলের তরফে দেখা গেল তোড়জোড় করছে তারা। তপসিয়ার কাছে, বাইপাসের কাছে যে পুরনো কার্যালয় ছিল, যার মেরামত করা হচ্ছিল, সেটাতেই কিন্তু তারা সরে যেতে পারেন, এমনটা কিন্তু দলীয় সূত্রে জানতে পেরেছি। তবে সরকারের চাপ মালিক পক্ষের উপর থাকলো কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। রঞ্জু। সুজিত, আপনাকে ধন্যবাদ।